আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন দাস। প্রথমে সংবাদ শিরোনাম। জনগণের বিশ্বাস অর্জন করায় পুলিশের সামনে এখন বড় চ্যালেঞ্জ। জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান। শুধু রাজনীতিতে গণতন্ত্র থাকলেই হবে না, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে বললেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মূল্যবোধ ও নৈতিক শিক্ষা নিয়ে সামাজিক মাধ্যমসহ ডিজিটাল মিডিয়ায় সচেতনতা বাড়ানোর গুরুত্বারোপ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের। দেশের নৌপথ শতভাগ নিরাপদ ও সমৃদ্ধ করার পাশাপাশি আসন্ন ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার, জানালেন নৌ পরিবহন মন্ত্রী। মানবতা বিরোধী অপরাধের মামলায় ফজলিনুর তাপস ও জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ শুরু 8 জুন। ইরানি তেলবাহী জাহাজে হামলা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোতেও পাল্টা আক্রমণ চালাবে তেহরান, হুঁশিয়ারি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর। এবং মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে 7 রান, প্রথম ইনিংসে 386 রানে অল আউট পাকিস্তান। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। দেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে কাজ করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন মাঠে পুলিশ সপ্তাহ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে তার কোনো ফেসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয় সেজন্য নতুন করে শপথ নেওয়ার আহ্বান জানান। পরে পুলিশ সদস্যদের সঙ্গে বিশেষ কল্যাণ সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের বিশ্বাস অর্জন এবং সে বিশ্বাস বজায় রাখাই পুলিশের সামনে এখন বড় চ্যালেঞ্জ। জনগণের সঙ্গে পুলিশের আস্থার সম্পর্ক তৈরি হলে অপরাধ নিয়ন্ত্রণ সহজ হবে বলেও জানান প্রধানমন্ত্রী। খোরশেদ আলমের রিপোর্টে। আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিবাদে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন। রোববার সকালে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে তাকে স্বাগত জানানো হয়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি লাল সবুজ খোলা জিপে চড়ে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল দৃষ্টিনন্দন ও বর্ণাঢ্য প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এটা শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং এটি ভবিষ্যতের দিকে দীপ্ত পায়ে এগিয়ে চলার অঙ্গীকারের বহিঃপ্রকাশ। আমার কাছে এটি শুধু একটি আনুষ্ঠানিকতা মনে হয়নি, বরং এটি ছিল পুলিশ সদস্যদের শৃঙ্খলা, আত্মমর্যাদা, দায়িত্ববোধ এবং সুন্দর ভবিষ্যতের দিকে দীপ্ত পায়ে এগিয়ে চলার অবিচল অঙ্গীকারের বহিঃপ্রকাশ। আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সেজন্য পুলিশ বাহিনীকে নতুন করে শপথ নেওয়ার আহ্বান জানান তিনি। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। তারেক রহমান বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন প্রমাণ করেছে পুলিশের পক্ষে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশ পুলিশের পক্ষে দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। শুধু দেশেই নয়, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমেও
বাংলাদেশ পুলিশ দক্ষতা এবং সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা রক্ষা এবং মানবাধিকার সুরক্ষায় আমাদের পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। জাতিসংঘ শান্তি মিশনে নারী পুলিশ সদস্যদের ভূমিকাও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। সুতরাং শুধু বিদেশেই নয়, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনী সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবে বলে প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। বছরের পর বছর ধরে অসংখ্য হামলা মামলার শিকার, নিপীড়িত, নির্যাতিত অধিকারহারা মানুষ বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায় জনগণ। দেশের জনগণের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের কার্যক্রম, অর্থাৎ পুলিশের ভূমিকার উপরেই সবচেয়ে বেশি নির্ভরশীল। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন, এটি আপনাদের কাছে বর্তমান সরকারের প্রত্যাশা। পরে প্যারেড অধিনায়ক, উপ অধিনায়ক, প্যারেড অ্যাডজুট্যান্ট এবং কন্টিনজেন্ট কমান্ডারগণ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পরিচিত হন। পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে কেক কাটেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। পুলিশ সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি স্টল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। পরে তারা স্টল পরিদর্শন করেন। পুলিশ সপ্তাহের উদ্বোধনের পর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিশেষ কল্যাণ সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণের বিশ্বাস অর্জন এবং সেই বিশ্বাস বজায় রাখাই পুলিশের সামনে এখন বড় চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী বলেন, পুলিশ প্রশাসন কোনো দলের নয়, বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে। পুলিশ প্রশাসন কোনো দলের নয়, বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন তা নিশ্চিত করা অবশ্যই আপনাদের দায়িত্ব। আমরা থানাগুলোর পরিবেশ এমনভাবে করতে চাই, যা আইজি সাহেব ওনার বক্তব্যে উল্লেখ করেছেন, যেন একজন মানুষ কোনো মাধ্যম ছাড়াই সরাসরি থানায় গিয়ে নির্ভয়ে তার অভিযোগ জানাতে পারেন এবং একই সাথে প্রতিকারও পেতে পারেন। পুলিশ বাহিনীকে আরও দক্ষ ও আধুনিক করে তোলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। খোরশেদ আলম, বিটিভি নিউজ। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতিতে প্রত্যেক নাগরিকের অংশগ্রহণ করার অধিকার রয়েছে, তাই দেশের অর্থনীতির গণতন্ত্রীকরণ করতে চায় সরকার। মন্ত্রী আজ রাজধানীর আগারগাঁওয়ে PKSF ভবনে স্টেপিং ফরওয়ার্ড দ্য ইনোগ্রেশন ফর রেস 2 শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন BKSPর চেয়ারম্যান জাকির আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজবা মোবারক এবং বিশ্বব্যাংকের ডিভিশনাল ডিরেক্টর ডক্টর গেইল এস মার্টিন। বক্তারা বলেন, চাহিদাভিত্তিক কারিগরি প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরির মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াবে রেস প্রকল্পের মাধ্যমে। একই সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রকল্প। অর্থমন্ত্রী বলেন, নারী উন্নয়ন ও কৃষি ও প্রাথমিক চিকিৎসার মতো মৌলিক বিষয়গুলোতেও সরাসরি সহায়তার পাশাপাশি দক্ষতা অর্জনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে বর্তমান সরকার। রাজনীতির বিশেষ করে যে স্লোগানটা ছিল, গণতন্ত্র আছে, গণতন্ত্র থাকতে হবে, কিন্তু শুধুমাত্র রাজনীতিতে গণতন্ত্র থাকতে তো চলবে না। এই জন্য আমাদের স্লোগান হচ্ছে অর্থনীতিকে গণতন্ত্রের করা, ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি। এটার পারপাসটা কয়েকটা পারপাস। একটা হচ্ছে মানে হোয়াট ডু ইউ মিন বাই ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি? এটার অর্থ হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার একটা অধিকার আছে, তারা যাতে পার্টিসিপেট করতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে এই অর্থনীতির যে বেনিফিট, এটা সুফল তারা পাচ্ছে কিনা, তাদের কাছে যাচ্ছে কিনা, সেটা হচ্ছে দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে বাংলাদেশের যে মানুষগুলো সবসময়
অর্থনৈতিক পরিকল্পনা প্রোগ্রামের বাইরে থেকে গেছেন, তাদেরকে আমরা ইন্টিগ্রেট করতে চাই অর্থনীতিতে। সো দিস আর দ্য থ্রি পিলার্স অন হুইচ আমাদের, একটা বলছি আমি যে আমাদের প্রকল্পের ব্যাপার, আরেকটা হচ্ছে আমাদের পলিটিক্যাল ফিলসফি, যেটা এই তিনটা পিলারের উপর কাজ করার চেষ্টা করছে। মূল্যবোধ ও নৈতিক শিক্ষা নিয়ে সামাজিক মাধ্যম সহ ডিজিটাল মিডিয়ায় সচেতনতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আজ রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি গুরুত্বারোপ করেন। ইকবাল ফরহাদের রিপোর্ট। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে নৈতিক শিক্ষা নিয়ে সেমিনারের আয়োজন করে ছাত্রকল্যাণ ট্রাস্ট। এতে যোগ দেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তথ্যমন্ত্রী বলেন, নৈতিকতার চর্চা করতে হবে সব স্তরেই। এ ব্যাপারে একটা অ্যাওয়ারনেস দরকার, সচেতনতা দরকার। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যতবারই কথা বলেছেন, প্রতিবারই বলেছেন যে তরুণদের মূল্যবোধ তৈরি করতে সহযোগিতা করতে পারে এমন ধরনের কন্টেন্টগুলিকে যেন আমরা আমাদের সম্প্রচার মাধ্যমে সামনে আনার চেষ্টা করি। এখনকার গণমাধ্যম জগতের সবচেয়ে বড় সিংহ প্ল্যাটফর্ম হচ্ছে সোশ্যাল মিডিয়া। কিন্তু সোশ্যাল মিডিয়া সরকারের যে অবকাঠামো, এই অবকাঠামোর মধ্যে এটার কাজ করার কিন্তু কোনো বিধান নাই। কিন্তু এরকম একটা সময়ের সঙ্গে রেসপন্ড করার জন্য রাষ্ট্রের যে পরিমাণ ডিজিটালাইজড ক্যারেক্টার থাকা দরকার, অথবা প্রজন্মকে যেভাবে খুব পরিকল্পিতভাবে ডিজিটাল লিটারেসির মধ্যে নেওয়া দরকার, বিশেষ করে গণমাধ্যমে, তা কিন্তু নাই। এবং এই না থাকার কারণে দেখা গিয়েছে যে ইচ্ছা থাকলেও এই কাজগুলি করতে কিন্তু অনেক সময় লেগে যাচ্ছে। জুলাইয়ের কাঙ্ক্ষিত ফলের জন্য জনমানসিকতায় পরিবর্তন আনা প্রয়োজন বলে জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। এবং আমরা খুব আশাবাদী হয়েছিলাম যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের রাজনীতি এবং সমাজ একটা নতুন বাস্তবতার নিরিখে পরিচালিত হবে। কিন্তু আমি একজন ইয়ং হিসেবে, তরুণ হিসেবে আমি খুব হতাশ এই কারণে যে সরকারের পরিবর্তন হয়েছে, রাষ্ট্রীয় পলিসির পরিবর্তন হচ্ছে, বাট আমাদের মানসিকতার খুব বেশি পরিবর্তন হয়নি। আমাদের মানসিক দৈন্য দশা আগেও যে জায়গায় ছিল এখনও সেই জায়গায় রয়েছে। দুর্নীতি, অনিয়ম এই দেশের, এই সমাজের প্রত্যেকটি অর্গানে, রন্ধ্রে রন্ধ্রে আপনার ছড়িয়ে আছে। প্রধানমন্ত্রীর সাধারণ জীবনযাপন, সাধারণ দিক নির্দেশনা দেখেন, আমি ব্যক্তিগতভাবে খুব এনকারেজ হই। বক্তারা মূল্যবোধের প্রসারে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা বলেন। শিক্ষক নিয়োগে স্বচ্ছতার সঙ্গে যোগ্যতাকে মূল্যায়ন করার উপর জোর দেন তারা। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, ঢাকা। বিপদমুক্ত নৌযাত্রা, জানমালের সুরক্ষা প্রতিবাদে আজ থেকে শুরু হয়েছে জাতীয় নৌ নিরাপত্তা সপ্তাহ। এ উপলক্ষে রাজধানীর লেডিস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, নৌপথকে শতভাগ নিরাপদ করার পাশাপাশি ঈদ উল ফিতরের মতো কোরবানির ঈদেও নিরাপদ ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করতে কাজ করছে সরকার। আফরিন জাহানের রিপোর্ট। নদীমাতৃক বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নৌপথ। কিন্তু দীর্ঘদিন ধরে নাব্য সংকট, নিরাপত্তাহীনতা ও অব্যবস্থাপনার কারণে পুরো সম্ভাবনা কাজে লাগানো সম্ভব হয়নি। আর সেই বাস্তবতায় নিরাপদ ও আধুনিক নৌ ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় নিয়ে শুরু হয়েছে জাতীয় নৌ নিরাপত্তা সপ্তাহ। দিবসটির এবারের প্রতিপাদ্য বিপদমুক্ত নৌযাত্রা, জানমালের সুরক্ষা। এই উপলক্ষে রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে নৌপথে দুর্ঘটনা কমাতে সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। এমনিতেই আমাদের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, চর পড়ে যাচ্ছে, আবার এমনিতেই এই জায়গাগুলোতে আমাদের সংকুচিত হয়ে আসছে। সেই জায়গায় আমাদেরকে নৌপথের নিরাপত্তা বিষয়টি নিশ্চিত করতে হবে। পাশাপাশি আমাদের আরও আধুনিক এবং সময়ের সাথে উপযোগী নৌযান নিয়ে চিন্তা করতে হবে। অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, নৌ সেক্টরকে বিকশিত করার জন্য যা যা করা দরকার তা করবে বর্তমান সরকার। বাংলাদেশের একটা সৌভাগ্য, প্রায় 16,000 কিলোমিটারের মতো নৌপথ আমাদের আছে ন্যাচারালি, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা তার সঠিক ব্যবহার করতে পারি না বা জানি না। অর্থাৎ নৌপথের আমরা যদি রাষ্ট্রবান্ধব ব্যবস্থা করতে পারতাম, এটা আমাদের জন্য সেটি সবচেয়ে বড় আশীর্বাদ। এই মুহূর্তে 7,500 কিলোমিটারের মতো আমরা সচল রাখতে পেরেছি। 1200 কিলোমিটারের মতো ড্রেজিং চলে সচল রাখার চেষ্টা হচ্ছে। আরও 4,500 কিলোমিটারের মতো আমাদের
সচল রাখার সুযোগ আছে। নৌপথ সচল রাখতে নিয়মিত ড্রেজিংয়ের উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করা বর্তমান সরকারের অঙ্গীকার। তিনি বলেন, নৌখাতকে শতভাগ নিরাপদ ও সমৃদ্ধ করতে সরকার কাজ করছে। তবে এজন্য যাত্রী, মালিক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন শেখ রবিউল আলম। আমরা নিয়মিত আলোচনা করছি, বিচ্যুতিগুলি যেখানে আছে চিহ্নিত করছি, সমাধান করবার জন্য কাজ করছি। নিরাপদ নৌযাত্রা এটা দীর্ঘদিনের দাবি, যে কোনো পরিস্থিতির চেয়ে এখন অনেক উন্নত হয়েছে। আমরা একেবারে শতভাগ নিরাপদ করতে চাই, এটা আমাদের অঙ্গীকার। আসন্ন ঈদযাত্রাকে সামনে রেখে নিরাপত্তা ও যাত্রী সেবায় বিশেষ প্রস্তুতির কথা জানিয়ে নৌমন্ত্রী বলেন, ঈদ উল ফিতরের মতো এবারও নিরাপদ ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করতে কাজ করছে সরকার। ঈদযাত্রা এবং পরবর্তীতে সারা বছরের নৌযাত্রা, নৌয়ের নিরাপত্তা, যাত্রীদের নিরাপত্তা, যানের নিরাপত্তা, নৌযান, এটা আমরা যার যার জায়গা থেকে শতভাগ চেষ্টা করে প্রতিষ্ঠিত করব। এটাই হোক আজকের দিন আমাদের অঙ্গীকার। নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর মোহাম্মদ শফিউল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে নৌসচিব জাকারিয়া সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা প্রধান ও কর্মকর্তারা অংশ নেন। আফরিন জাহান, বিটিভি নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের রাজধানীর মোহাম্মদপুরে 9 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ ফজলুল তাপস ও অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সহ 28 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 আজ এই আদেশ দেন। এই মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে 8 জুন। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে ঢাকার উত্তরায় হত্যাকাণ্ডের মামলায় আতিকুল ইসলাম সহ 10 আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ 30 জুন নির্ধারণ করেছেন একই ট্রাইব্যুনাল। এদিকে 2015 সালে বরিশালে ছাত্রদল নেতাসহ 2 জনকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর প্রসিকিউশনের শুনানি শুরু হয়েছে আজ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এ সকালে এই শুনানি শুরু হয়। পরে ট্রাইব্যুনালে যাত্রাবাড়িতে পুলিশ কর্মকর্তার ছেলে শিক্ষার্থীর তাইম হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 11 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ভাষাভাষী ও জাতিসত্তার মানুষ চট্টগ্রামের অর্থনীতি, শিক্ষা ও সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তাদের মেধা, শ্রম ও দক্ষতায় সমৃদ্ধ হচ্ছে চট্টগ্রাম। গতরাতে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন পাহাড়ি জাতিগোষ্ঠীর প্রকৌশলী পরিবার আয়োজিত বৈশুক, সাংঘাই, বিজু, বিশু, বিহু, সাংক্রান, চাংলান ও পাতা পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, পার্বত্য জনগোষ্ঠীর অনেকে প্রকৌশলী, চিকিৎসক সহ বিভিন্ন পেশায় থেকে দেশের বিভিন্ন উন্নয়নে ভূমিকা রাখছেন। নিজেদের স্বকীয় সংস্কৃতি ঐতিহ্য ধরে রাখার ক্ষেত্রেও তারা অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। প্রকৌশলী প্রুং মং রাখাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মাঝারে খোরশেদ আলম সহ 3 পার্বত্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর 3য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক। প্রতিমন্ত্রী বলেন, ফেসিবাদী সরকারের আমলে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দলের নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি যা সঠিক মনে করতেন সবসময় সেই সিদ্ধান্তে অটল থাকতেন। তাকে ব্যাপক পরিসরে স্মরণ করা দরকার। বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ পরিষদের সভাপতি শেখ মুজাফফর আহমদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য আবু সুফিয়ান, প্রফেসর ডক্টর আবুল কাশেম, অধ্যাপক ডক্টর মহিতুল আলম, অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী, অধ্যাপক আলেয়া চৌধুরী, প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কুচি সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী সতর্ক করে বলেছে, ইরানি তেলবাহী জাহাজে হামলা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালাবে তেহরান। এদিকে ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরান যুদ্ধ দীর্ঘ হলে বিশ্বকে চরম মূল্য দিতে হবে। আরও জানাচ্ছেন কাজী শামীম ইসলাম মেধা।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সতর্ক করে বলেছে, ইরানি তেলবাহী জাহাজে হামলা হলে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালানো হবে। ইরানি গণমাধ্যমের বরাতে শনিবার তথ্য জানানো হয়। এর একদিন আগে ওমান উপসাগরে দুটি ইরানি ট্রাঙ্কারে হামলা চালায় যুক্তরাষ্ট্র। আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, ইরানি ট্রাঙ্কার ও বাণিজ্যিক জাহাজে যে কোনো হামলার জবাবে এই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং শত্রুপক্ষের জাহাজে জোরালো হামলা চালানো হবে। ইরান যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানকে ঘিরে চলমান সংঘাত যত দ্রুত সম্ভব শেষ হওয়া উচিত। সেই সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হলে এর গুরুতর প্রভাব পুরো বিশ্বকে ভোগ করতে হবে বলেও সতর্ক করেন তিনি। পুতিন বলেন, এই সংঘাত চলতে থাকলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে বৈশ্বিক জ্বালানি বাজার ও আঞ্চলিক স্থিতিশীলতা ইতিমধ্যেই চাপে পড়েছে বলে উল্লেখ করেন তিনি। এদিকে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিজেদের কাছে স্থানান্তর ও সংরক্ষণের প্রস্তুত রয়েছে রাশিয়া বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাজধানী মস্কোতে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। পুতিন জানান, এর আগে 2015 সালেও রাশিয়া ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল। প্রয়োজনে সেই অভিজ্ঞতা আবারও কাজে লাগাতে প্রস্তুত রয়েছে মস্কো। এদিকে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য বহুজাতিক নমিনেশনের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এ তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে হরমুজ প্রণালী চিরতরে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র সমর্থিত একটি জাতিসংঘ প্রস্তাবের পক্ষে অবস্থান নেওয়ার বাহরাইন সহ আঞ্চলিক দেশগুলোকে এই চরম পরিণতির বিষয়ে সতর্ক করেছে ইরানের এক শীর্ষ সংসদ সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের দেওয়া এক পোস্টে ইরানের সংসদীয় জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি বিষয়ক কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি এই কড়া বার্তা দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যারা ইরানের বিরুদ্ধে প্রস্তাব আনছে তাদের এই সিদ্ধান্ত বড় ধরনের ঝুঁকি তৈরি করবে। বাহরাইনের মতো ছোট রাষ্ট্রগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন, হরমুজ প্রণালী একটি অতি গুরুত্বপূর্ণ জলপথ, তাই এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না যাতে এটি চিরতরে বন্ধ হয়ে যায়। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ। লেবানন জুড়ে চালানো ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় সহিংসতাও তীব্র আকারে ধারণ করেছে। ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চললেও ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। এরই মধ্যে নতুন করে এই হামলার ঘটনা ঘটল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি হয়েছে দক্ষিণাঞ্চলে সারসাকিয়ে শহরে। সেখানে অন্তত 7 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একটি শিশু রয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, এই হামলায় নারী ও শিশুসহ বহু মানুষ আহত হয়েছেন। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা অব্যাহত রয়েছে। এছাড়াও নাবাতিয়ে এলাকায় মোটরসাইকেল লক্ষ্য করে চালানো আরেকটি হামলায় এক সিরীয় নাগরিক ও তার 12 বছর বয়সী মেয়ে নিহত হন। ইসরায়েলি সামরিক বাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, দক্ষিণ লেবাননের হিজবুল্লাহর সদস্য ও তাদের অবকাঠামো লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে দেশ জুড়ে নারী ও শিশুসহ 120 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে হতাহতের তালিকায় বেসামরিক ব্যক্তি ও যোদ্ধাদের আলাদা করে উল্লেখ করা হয়নি বলেও জানিয়েছে মন্ত্রণালয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনকে ঘিরে রাশিয়ার সংঘাত শেষের দিকে এগুচ্ছে বলে তিনি মনে করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় দিবস উপলক্ষে মস্কোয় আয়োজিত সীমিত পরিসরের সামরিক কুচকাওয়াজের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। ইউক্রেনে চলমান যুদ্ধকে রাশিয়া যেভাবে বিশেষ সামরিক অভিযান হিসেবে বর্ণনা করে, সেই প্রসঙ্গে টেনে পুতিন বলেন, আমার মনে হয় বিষয়টি শেষের দিকে যাচ্ছে। একই সঙ্গে তিনি কিয়েভ সরকারকে পশ্চিমা দেশগুলোর সমর্থনেরও সমালোচনা করেন। নিরাপত্তাজনিত আশঙ্কায় এবারের বার্ষিক সামরিক কুচকাওয়াজেও আগের মতো ট্যাঙ্ক ও ক্ষেপণাস্ত্রের বড় প্রদর্শনী ছিল না। কর্তৃপক্ষ আশঙ্কা করছিল, ইউক্রেন ড্রোন হামলার মাধ্যমে রেড স্কোয়ারকে লক্ষ্যবস্তু করতে পারে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় মস্কো ও কিয়েভের মধ্যে শেষ মুহূর্তে হওয়া যুদ্ধবিরতির কারণে সম্ভাব্য হামলার ঝুঁকি কমে যায় এবং কুচকাওয়াজ কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়।
ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিতে যুক্ত হওয়া থালাপতি বিজয়। সকালে চেন্নাই নেহেরু স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ রাজনৈতিক আলোচনা, জোট সমীকরণ ও সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার নাটকীয় প্রচেষ্টার পর সরকার গঠনের অনুমোদন পান বিজয়। গত মাসে অনুষ্ঠিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তার দল তামিলাগা ভেত্রি কাজাগম টিভিকে 234 আসনের মধ্যে 108টি আসনে জয় পায়। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 118 সদস্যের সমর্থন নিশ্চিত করতে তাকে টানা 5 দিন আলোচনা চালাতে হয়। এই সময় তিনি 4 বার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে বৈঠক করেন। শনিবার রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানান বিজয়। তিনি কংগ্রেসের 5 জন, বিদুথালাই চিরুথালগান কাচ্চির ভিসিকে 2 জন, ভারতের কমিউনিস্ট পার্টির সিপিআই 2 জন, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বা সিপিআইএম এর 2 জন এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের IUML এর 2 জন বিধায়কের সমর্থনের কথা জানান। প্রায় 60 বছরের মধ্যে তামিলনাড়ুতে এই প্রথম ডিএমকে বা AIADMK এছাড়া অন্য কোনো দলের নেতৃত্বে সরকার গঠিত হলো। আবারও দেশের খবর। এবারে সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা, ফ্যাক্ট চেক, সত্য জানুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে একটি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনা। তবে এই দাবি সম্পূর্ণ মিথ্যা। বিস্তারিত জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা। সীমান্ত দিয়ে বহু লোক বাংলাদেশে অনুপ্রবেশ করছে এমন দাবিতে প্রচার করা হয়। তবে এই দাবি যাচাই করে সম্পূর্ণ অসত্য ও মিথ্যা তা নিশ্চিত করেছে ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্ট। তাদের অনুসন্ধানে দেখা যায় ভিডিওটি চলতি বছরের 5 জানুয়ারির একটি ভিন্ন ঘটনার। সে সময় পশ্চিমবঙ্গের হুগলি জেলার দাঁতপুরের পৈনানে বিশ্ব ইজতেমায় অংশ নিতে মুসল্লিরা সমবেত হয়েছিলেন। ওই সমাবেশের দৃশ্যকে অনুপ্রবেশ বলেও প্রচার করা হয়েছে। বাংলা ফ্যাক্ট আরও জানায়, ভারতীয় একাধিক এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ছড়িয়ে বিভ্রান্তিকর দাবি করা হয়। পরে যাচাই ভিডিওটি মিথ্যা প্রমাণিত হয়। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলোর মতে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বাড়ছে। বাংলাদেশ টেলিভিশন বিটিভি নিউজের নিয়মিত আয়োজন ফ্যাক্ট চেক এর মাধ্যমে জনসাধারণের জন্য সত্য খবর প্রচার করে যাচ্ছে। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ। পৃথিবীর সবচেয়ে আপন মানুষটি মা, আর এই মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আর কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ বিশ্ব মা দিবস। ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর বিশেষ এই দিনটি পালন করা হয় নানা রকম উপহার ও উৎসবের মধ্য দিয়ে। শুধুমাত্র একটি দিন নয়, মায়ের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থাকা উচিত প্রতিদিন, এমনটি জানালেন মায়েরা। সুরা এমনের রিপোর্ট। প্রতি বছরের মতো এবছরেও বিশ্বজুড়ে পালিত হচ্ছে মা দিবস। তবে এবছর মা দিবসের জন্য আন্তর্জাতিকভাবে নির্ধারিত কোনো একক প্রতিপাদ্য ঘোষণা করা হয়নি। বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন নিজেদের উদ্যোগে ভিন্ন ভিন্ন থিমে দিবসটি পালন করছে। প্রতি বছরের মে মাসের দ্বিতীয় রোববার এই দিনটি পালিত হয় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে। মায়ের পায়নি সন্তানের বেহেশত, তো সেই মাকে নিয়ে বলতে গেলে তো অসংখ্য কথা বলতে হয়। মা হচ্ছে পৃথিবীর স্বর্গ। মা দিবস বলতে তো কোনো স্পেশাল দিন একটা আমরা পালন করি যেটা, কিন্তু মা দিবস এভরিডে। সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে একজন মায়ের ত্যাগ ও ভালোবাসার কোনো বিকল্প নেই। উচ্চশিক্ষা লাভের আশায় মায়েদের স্যাক্রিফাইসের তো কোনো তুলনা হয় না। বিশেষ করে আমার মা, আমরা 3 বোন, আমাদের 3 বোনকে যেভাবে মানুষ করেছে সেটা আসলে দৃষ্টান্ত হয়ে থাকা দরকার। আমার একটা বাচ্চা স্পেশাল, তার সাথে সাথে আমরাও শিখছি, আমরাও তাকে শেখাচ্ছি। ঘুম একটা 8 ঘন্টার দরকার একটা মার জন্য। সেই ঘুমটাও কিন্তু একটা মার জন্য পরিপূর্ণ হয় না যখন একটা বাচ্চা আসে। বাচ্চাদের সাথে মায়া মমতার স্মৃতি, প্রতিটা মুহূর্তের কথা মনে পড়ে। যখন বিশেষ বিশেষ দিনগুলোতে বাচ্চারা কাছে না থাকে তখন বাচ্চাদের জন্য খুব আফসোস করি। একটা ভালো খাবার খেতে গেলে বাচ্চাদের জন্য খুব আফসোস করি। ভালোবাসা, ত্যাগ আর নিঃস্বার্থ মমতার প্রতীক মা। তাই বিশেষ এই দিনে মায়ের মুখে একটুখানি হাসি ফোটাতে ছোট ছোট আয়োজনই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় উপহার। আর তাই তো মায়ের ত্যাগকে সন্তান যেন ধারণ করে, এমন প্রত্যাশাও ফুটে উঠেছে তাদের বক্তব্যে।
একটি মা একটি বাচ্চা যখন সাফল্যের শিখরে উঠে যায় তখন যদি আমরা একটু পর্যালোচনা করে দেখি যে মায়ের অবদানটা আসলে কতটুকু। প্রতিটা দিনই মাদের জন্য অন্যরকম একটা ব্যাপার। সন্তান কি করে মা বাবার জন্য সবসময় দোয়া করবে। বর্তমান ব্যস্ত জীবনে পরিবারের সময় কমে যাওয়ায় অনেক মা একাকিত্বে ভোগেন। তাই মা দিবস হতে পারে পরিবারের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার একটি উপলক্ষ। মা দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন শপিং মল, ফুলের দোকান ও উপহারের দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। প্রিয় মাকে শুভেচ্ছা জানাতে ফুল, শাড়ি, কেক ও নানা উপহার কিনছেন অনেকে। দিবসটি সামনে রেখে অনেকে সামাজিক মাধ্যমে মায়ের সঙ্গে পুরনো ছবি শেয়ার করছেন। কেউ কেউ দূরে থাকা মায়ের সঙ্গে ভিডিও কলে সময় কাটানোর পরিকল্পনাও করেছেন। ভালো লাগে এটা ভেবে যে ওরা মানুষ হচ্ছে, আমাদের ত্যাগ ওদের বড় হওয়া। মা দিবস শুধু আনুষ্ঠানিকতা নয়, প্রতিদিন মায়ের প্রতি সম্মান ও যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। সন্তানের হাসিতে আমার সকাল হয়, তাদের সুখেই যেন আমার পৃথিবী ভরপুর রয়। মার দিবসে শুধু এতটুকুই বলি, মা হতে পেরে আমি সত্যিই গর্বিত। মা শব্দটির ব্যাপ্তি এবং বিশালতা অনেক বড়। মায়ের এই ত্যাগ এবং তিতিক্ষা প্রতিটা সন্তান অন্তরে ধারণ করবে, এমনটাই প্রত্যাশা। সুরাইয়া মুন্নি, বিটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে চলমান মাসব্যাপী নালা নর্দমা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে গতি আনতে মাঠ পর্যায়ে পরিদর্শন করেছেন সিটি মেয়র ডক্টর সাদাত হোসেন। আজ নগরীর দেয়ানবাজার ও জামালখান ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সঙ্গে মত বিনিময় করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। মেয়র বলেন, নগরীর জলাবদ্ধতা সমস্যার অন্যতম কারণ যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা ও নালায় বর্জ্য নিক্ষেপ। এতে পানি চলাচল ব্যাহত হয়ে সামান্য বৃষ্টিতে জলজট সৃষ্টি হয়। তিনি বলেন, যারা নালা খালে ময়লা ফেলবে, অবৈধ দখল করবে কিংবা পরিচ্ছন্নতা কার্যক্রমে বাধা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শেয়ার বাজারের খবর। সপ্তাহের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দাভাব দেখা দিয়েছে। আজ শেয়ার লেনদেন বেশি হলেও মূল্যসূচক কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,646.52, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.38 কম। এছাড়া সিসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 12,897.86, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.50 কম। আজ 215টি কোম্পানির 40,42,034টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 14,94,48,000 টাকারও বেশি। এর মধ্যে 88টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 98টির কমেছে এবং 29টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার। ইউএস ডলার 122 টাকা 75 পয়সা, সিঙ্গাপুর ডলার 96 টাকা 91 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 88 টাকা 99 পয়সা, কানাডিয়ান ডলার 89 টাকা 75 পয়সা, হংকং ডলার 15 টাকা 49 পয়সা, ইউরো 144 টাকা 67 পয়সা, ব্রিটিশ পাউন্ড 167 টাকা 38 পয়সা, সৌদি রিয়াল 32 টাকা 33 পয়সা, কাতার রিয়াল 33 টাকা 24 পয়সা, ইউএই দিরহাম 33 টাকা 2 পয়সা, কুয়েতি দিনার 396 টাকা 14 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 30 টাকা 91 পয়সা, থাইবাত 3 টাকা 76 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 30 পয়সা, চীনা ইউনিয়ন 18 টাকা 6 পয়সা। এবার খেলার খবর। ক্রিকেট। দ্বিতীয় দিন শেষে মিরপুর টেস্টের নিয়ন্ত্রণ ছিল পাকিস্তানের হাতে, তবে তৃতীয় দিনে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। 34 রানের লিড নিয়ে দিন শেষ করেছে টাইগাররা। হাতে আছে পুরো 10 উইকেট। নিজেদের প্রথম ইনিংসে 413 রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে মেহেদী হাসান মিরাজের 5 386 রানে গুটিয়ে যায় সফরকারীরা। 27 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র 1.5 ওভার খেলতে পেরেছেন দুই ওপেনার মাহমুদুল জয় ও সাদমান ইসলাম।
আলোক সম্প্রচার নির্ধারিত সময়ের আগে তৃতীয় দিনের খেলা শেষ করে দেন আম্পায়াররা। 1 ওভার 5 বলে বিনা উইকেটে 7 রান সংগ্রহ করেছে বাংলাদেশ। 2 রানে অপরাজিত আছেন জয়, আর রানের খাতা খুলতে পারেননি সাদমান। এর আগে 1 উইকেটে 179 রান নিয়ে মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছিল পাকিস্তান। এতে সফরকারীরা 386 রানে গুটিয়ে যায়। 102 রান খরচায় 5 উইকেট নেন মিরাজ। এছাড়া তাসকিন ও তাইজুল নেন 2টি করে উইকেট। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছেন, আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা অথবা মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে 2-1 জায়গায় দমকা বা ঝড়ো হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী 24 ঘন্টা আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.1 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.6 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 15 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 24 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত 1টা 58 মিনিটে, ভাটা সকাল 8টা 15 মিনিটে। পরবর্তী জোয়ার শুরু হবে দুপুর 2টা 28 মিনিট এবং